ডিজাইন কেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের এই নবম ক্লাসে। সো আমরা আজকে যা যা শিখবো সেই লিস্টটা একটু দেখে নিই। আমরা আজকে আমাদের শেখার তালিকায় আছে আমাদের ব্রাউজারে কিছু প্লাগইন সেট আপ দেবো মজিলা ফায়ারফক্সে, এবং আমরা আমাদের যে সফটওয়্যারগুলো আছে অর্থাৎ এডিটরগুলো আছে সেখানে আমরা জেন কোডিং সেট আপ দেবো এবং অন্যান্য বিভিন্ন জিনিস শিখবো। সো প্রথমেই আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্লাগইন যেটা আমরা ফায়ারফক্সে ইউজ করতে পারি সেগুলো আমরা একটু দেখে নিই। আমরা প্রথমেই যাব ফায়ারফক্সে গিয়ে, ফায়ারফক্সের অ্যাড-অনসে গিয়ে আমরা এখান থেকে প্রথমে যেটা সেট আপ দেবো সেটা হচ্ছে কালার জিলাটা আমরা সার্চ করি। আমরা সার্চে গিয়ে এখানে সার্চ করে যে কালার জিলাটা পেলাম এটা আমরা ইনস্টল দিলাম। এছাড়াও আমরা আরও যেটা সেট আপ দেবো মিজার ইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার ব্রাউজারে কোনো কিছু মাপতে গেলে এই মিজার ইট প্লাগইনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা সেট আপ দিতে পারি ফায়ারবাগ দিয়ে আপনি আপনার কোড ডিবাগ করতে পারেন। এই যে ফায়ারবাগটা ইনস্টল দিলে আমরা ফায়ারবাগ ইনস্টল দিয়ে নিচ্ছি এবং এই সব কিছু সেট আপ হয়ে যাবার পরে আমাদের এখনও সেট আপ হয়ে যাবার পরে আমরা আমাদের এই ব্রাউজারটা রিস্টার্ট করব যাতে আমাদের সব প্লাগইনগুলো ঠিকঠাক মতো পেয়ে যায়। এছাড়াও আপনারা দেখুন, আপনারা যদি কোনো স্ক্রিনশট নিতে চান এই অসম স্ক্রিনশটটা সেট আপ দিয়ে নিতে পারেন। এটা আমার আগে থেকেই সেট আপ দেওয়া আছে। যাই হোক, আমরা আমাদের ব্রাউজারটা একবার রিস্টার্ট করে নিই। আমরা আমাদের ব্রাউজারটা রিস্টার্ট করছি। সো ব্রাউজারটা যখন রিস্টার্ট করলাম এখানে দেখুন আমাদের কালার জিলাটা চলে এসছে এবং এই যে মিজারিটটা চলে এসছে এবং এখানে আমাদের ফায়ারবাগটা চলে এসছে। সো আমরা এগুলো কি করে ইউজ করব সেটা একটু দেখিয়ে নিতে চাই। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, ধরুন আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট designcase.com-টা ওপেন করছি। সো designcase.com-টা এখন ওপেন হচ্ছে। এখান থেকে আমরা দেখাবো কি করে আপনি কোনো একটা সেকশনের মাপ নিতে পারেন অথবা কোনো একটা সেকশনের থেকে যে কোনো কালার আপনি পিক করতে পারেন অথবা আপনি কি করে কোডটা ডিবাগ করতে পারেন। সো আমাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে, এখনও পুরোটা লোড হয়ে পারেনি, লোডিং টাইম নিচ্ছে ইন্টারনেট স্পিডের কারণে। যাই হোক, আমরা মনে করুন এই গ্রিন কালারটা আমরা নিতে চাই। সো গ্রিন কালারটা নিতে গেলে আমরা এই কালার জিলাতে ক্লিক করার পরে যে জায়গাটার কালার নেব, ধরুন আমরা ঠিক এই জায়গাটার কালার নিতে যাচ্ছি, এখানে মাউস নিয়ে ক্লিক করব এবং কপি টু ক্লিকবোর্ড, দেখেন আপনার কোডটা কপি হয়ে গেল। সো এই কোডটা আমরা এখন আমাদের যে কোড আছে অর্থাৎ কোড এডিটর আছে সেখানে আমরা ইচ্ছা করলেই পেস্ট করতে পারি। আমরা যদি পেস্ট করি, দেখুন রাইট মাউস ক্লিক করে পেস্ট করলাম এবং আমাদের কালার কোডটা চলে এসছে। সো কালার জিলা প্লাগইনের মাধ্যমে আপনার ইচ্ছা মতো কোডটা পিক করতে পারেন। এছাড়া মিজারিটটা আমাদের কী কাজে লাগে সেটা আমরা একটু দেখি। আমরা মিজারিটে ক্লিক করলাম এবং আপনি যদি চান যে আমাদের এই সেকশনটা কত পিক্সেল আছে সেটার একটা অনুমান করতে পারেন। ধরুন এইটা আছে 72 পিক্সেল বাই 72 পিক্সেল অ্যারাউন্ড। সো আমরা সেটা মাপটা নিলাম, দেখুন 72 পিক্সেল বাই 72 পিক্সেল, অর্থাৎ আমরা এটার একটা আনুমানিক মাপ নিতে পারলাম। সো এই মাপ নেয়ার ক্ষেত্রে আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে মাপটা দেখে নিলেন, আপনার কিবোর্ড থেকে স্কেপ চাপ দিলেন। এবারে আমরা যেটা করব, আমরা এই দুটো প্লাগইন ইউজ করা অর্থাৎ অ্যাডঅনস ইউজ করার সিস্টেমটা শিখে ফেললাম। এবারে আমরা মনে করুন এই যে ই কমার্স ওয়েবসাইট লেখা আছে এর উপরে রাইট মাউস ক্লিক করে আপনারা ফায়ারবাগটা আনতে পারেন, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ। আমরা ফায়ারবাগটা নিয়ে আসব, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ দিলে আমাদের এই সেকশনটা আসবে। মাফ করবেন, আমরা এটাকে একটু সরাতে চাচ্ছি, আমাদের লোগোটাকে একটু সরিয়ে দিই যাতে আমরা ঠিক মতো দেখতে পারি। সো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের এখানে দুটো সেকশন আছে, দেখুন আপনি ইচ্ছা করলে স্ক্রিপ্ট, HTML, CSS সব কিছু এখানে দেখতে পাবেন। সো আমরা প্রথমে HTML দেখব, অর্থাৎ আমরা
আমাদের এই যে অ্যারো চিহ্নটা আছে এটাই ক্লিক করে যে কোনো একটা সেকশনে ক্লিক করলে দেখুন আমাদের এই সেকশনে থাকবে এইচটিএমএল এবং এই সেকশনে থাকবে ওই এইচটিএমএল এর রিলেটেড সিএসএস। অর্থাৎ এখানে আপনি দেখলেন যে ওয়েব ডিজাইন, অর্থাৎ এই যে এটা একটা H2 ট্যাগ, আমাদের ওয়েব ডিজাইন লেখাটা একটা H2 ট্যাগ, এখানে আছে ওয়েব ডিজাইন। এখানে এই ওয়েব ডিজাইনটা অর্থাৎ এই লেখাটা আমরা কি করতে পারি দেখুন, এটার এলিমেন্ট ডট স্টাইল অর্থাৎ এর ভেতরে ইনলাইন সিএসএস লেখা আছে। আমরা যদি ইনলাইন সিএসএস ছাড়া অন্য কোনো রুল অ্যাড করতে চাই, অ্যাড রুল দিতে পারি, অথবা আমরা এখানে লাস্ট যে সিএসএস প্রপার্টিজ আছে তার ভ্যালুর পরে এন্টার দিলাম কিবোর্ড থেকে, এবং এখানে আমরা যে কোনো সিএসএস লিখতে পারি, যেমন কালার, এরপরে কালার চলে আসলো, এন্টার দেওয়ার পরে আমরা জাস্ট লিখে দিলাম রেড। দেখুন আমাদের এই লেখাটা লাল হয়ে গেল। আবার এভাবে না চেয়ে আমরা ইচ্ছা করলে অ্যাড রুল দিতে পারি। অ্যাড রুল অর্থাৎ H2, এখানে H2 সবগুলো রুল অ্যাড হবে, অথবা আপনি এখান থেকে এটা কপি করে দিতে পারেন এবং অ্যাড রুলে গিয়ে এই যে H2-র বদলে এটা ডট আমাদের ক্লাস নেম দিয়ে যদি দিই, তখন আমরা কি করতে পারি, আমরা কালারটা এখান থেকে ফিক্সড করে দিতে পারি রেড। যখন আমরা কালার রেড করে দিব আমাদের রুলটা নিচে চলে গিয়েছে। যখনই আপনি একটা রুল লিখবেন, হয়তো বাইরে ক্লিক করার পর রুলটা ওখানে দেখতে পাবেন না, তখন একটু নিচে যেয়ে খুঁজতে হবে। এই যে দেখুন কালার রেড এখানে চলে আসছে। আমরা এটাকে ইম্পর্টেন্ট যদি দিয়ে দিই, প্রত্যেকটার কালার রেড হয়ে গেছে। ইম্পর্টেন্ট দিতেই হবে এমন কোনো কথা নেই, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট দিতেও হতে পারে। যাই হোক না কেন, আমাদের এটা হয়ে গিয়েছে। আপনি এখন এই কোডটাকে কি করে আপনার নিজস্ব কোডে, নিজস্ব এইচটিএমএল ফাইল অথবা আপনার সিএসএস ফাইলে ইউজ করবেন, জাস্ট রাইট মাউস ক্লিক করে এর উপরে রাইট বাটন ক্লিক করে কপি রুল ডিক্লারেশন, কপি রুল ডিক্লারেশন দিলে টোটাল প্রপার্টিজটা আমাদের ক্লাস সহ কপি হবে। আমরা কপি রুল ডিক্লারেশন দিয়ে একটু টেস্ট করি, এখানে পেস্ট যদি দিই দেখুন পুরোটা চলে এসছে। আর যদি আমরা এখান থেকে কপি স্টাইল ডিক্লারেশন দিই, তাহলে শুধুমাত্র ভেতরের স্টাইলটা কপি হবে, অর্থাৎ কালার যেটা দেয়া আছে ভেতরের স্টাইলটা, প্রপার্টিসটা এবং ভ্যালুটা সেটা কপি হবে। সো এইভাবে করে আপনি লাইভ আপনার যে কোনো ওয়েবসাইটে চেঞ্জ করে আপনার যে ওয়েবসাইটে বা ওয়েব পেজটা ডিজাইন করছেন সেটাকে আপনি লাইভ দেখতে পারেন এবং এরপরে সেই প্রপার্টিসটা কপি করে পেস্ট করে দিতে পারেন। সো এটা গেল আমাদের ইউজ করার সিস্টেম, কি করে আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি। এখন আমরা আমাদের কোডে চলে যাই। আমরা আমাদের আজকে ক্লাস 9-এ index.html-টা ওপেন করে নিয়ে আমরা ইউজ করতে যাচ্ছি সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সটে আমরা ওপেন ফোল্ডারের মাধ্যমে আমাদের ডেস্কটপে ক্লাস 9 ওপেন করে নিলাম। ক্লাস 9 ফোল্ডারটা সিলেক্ট করলাম। আমাদের ক্লাস 9 ফোল্ডারটা সিলেক্ট করে আমরা এখান থেকে index.html-টা ওপেন করলাম। এখানে index.html-টা ওপেন করলাম। আমরা আমাদের যে এডিটরটা ইউজ করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। আপনারা একটু ইন্টারনেটে সার্চ দিলেই সাবলাইম টেক্সটটা নামিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি এখানে HTML5 লিখে আমরা জাস্ট আমাদের জেন কোডিং, এই যে দেখুন আমাদের লেখাটা জাস্ট HTML5 লিখে আমি আমার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেছি, এখানে যে টোটালটা এসেছে এই কোডটা অটোমেটিক তৈরি হয়ে গিয়েছে। এটা কি করে হয় সেটার জন্য আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে জেন কোডিং, অথবা এখন বর্তমানে নাম আছে ইমেট। দেখুন আমার এখানে ইমেট সেটআপ দেওয়া আছে অলরেডি। আমাদের আপনারা যদি দেখেন প্যাকেজ সেটিংয়ে এখানে দেখুন ইমেট অলরেডি সেটআপ দেওয়া আছে, এই জন্য আমাদের ইমেটটা কাজ করছে। আপনি আপনার ড্রিমওয়েভারে অথবা আপনার ড্রিমওয়েভারে ইমেট সেটআপ দিতে পারেন, অথবা আপনার যে কোনো ধরনের কোড এডিটর যেমন নেটবিনস অথবা আপনার ড্রপবক্স, আপনার ব্র্যাকেটস অথবা নোটপ্যাড, যতগুলো এডিটর আছে বেশিরভাগের জন্য এই এমএট প্লাগইনটা রয়েছে। আপনাদের প্রয়োজন মতো সেটআপ দিয়ে নিলে সেখানে যে শর্টকাট আছে ঠিক সেইভাবে আপনি সেই শর্টকাট লিখে ইচ্ছা মতো কাজ করতে পারেন। যেমন আমরা যদি ডিভ লিখে ট্যাব দিই আমাদের ডিভ ট্যাগটা সম্পূর্ণ হয়। আবার যদি আমি এরকম লিখতে চাই যেমন ইউএল
অ্যারো মানে হচ্ছে ইউএল এর ভেতরে আমাদের এলআই, এলআই হবে কয়টা, এজন্য ইনটু দিতে হবে, ইনটু 4। এলআই 4টা হবে, তার ভিতরে প্রত্যেকটা এলআই এর ভিতরে হবে একটা করে এ এর এইচ রেফ আমরা দিয়ে দিতে পারি থার্ড ব্র্যাকেটের ভিতরে, দেখুন এইচ রেফ হবে হ্যাশ। এরকম যখন দিলাম, এইটা দেবার পরে আমি লাস্টে এসে ট্যাব চাপ দিলে দেখুন আমাদের টোটাল ইউএল এলআই এ এইচ রেফ টোটালটা আমাদের একবারে তৈরি হয়ে গেল। সো আপনি আপনার এমএট ইউজ করে এভাবে খুব শর্টে কোড করতে পারেন। আপনাকে জাস্ট এমএটের ওয়েবসাইটে যে শর্টকাটগুলো জানতে হবে, তাহলে আপনি এই টোটালটা পেয়ে যাবেন। যেমন যদি কোনো ক্লাস লিখতে হয়, যেমন আমরা সিএসএস এ যেভাবে ক্লাস লিখি সেভাবে ক্লাস লিখলেই হবে। যেমন ডট মাই ক্লাস যদি আমি দিই, তো বাই ডিফল্ট একটা ডিপ তৈরি হবে। আপনি যদি অন্য কিছুর সাথে করতে চান তো এভাবে লিখতে হবে। যেমন H2 সাথে যদি আমি মাই ক্লাস নিতে চাই ক্লাস হিসেবে, তো এইভাবে লিখতে হবে। দেখুন আরেকবার H2 ডট মাই ক্লাস, এরপরে আপনার কিবোর্ড শর্টকাট চাপ দিলে অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। সো আশা করি জেন কোডিং অথবা ইমেট যেটাই বলেন না কেন সেটা আপনি সেট আপ দেওয়া শিখে ফেলেছেন, ইউজ করা শিখে ফেলেছেন। আপনার সেট আপ দিয়ে নেবেন যার যে কোড এডিটর আছে সেই কোড এডিটরের জন্য। সো আমরা এখন আমাদের মেইন কোর্সে চলে যাই। আমরা আজকে কিছু কোড নিয়ে আলোচনা করব। যেমন এর আগে আমি আমার ঠিক খেয়াল নেই আমি আপনাদেরকে ক্লিয়ার ফিক্সটা দেখিয়েছি কিনা। ক্লিয়ার ফিক্স অর্থ হচ্ছে যখন আমরা ফ্লোট করি তখন দেখা যায় যে প্যারেন্ট ডিপটা ক্লিয়ার হয় না। যেমন আমরা এখানে কিছু লিখি, যেমন ডট প্যারেন্ট দিলাম, প্যারেন্টের ভিতরে আমরা আরও দুটো ডিপ নিই, মনে করুন চাইল্ড ইন্টু 3, আমরা 3টা চাইল্ড ডিপ নিলাম। আমরা ইনলাইন সিএসএস অন পেজ সিএসএস করি জাস্ট, অর্থাৎ হেডের ভিতরে স্টাইল দিয়ে আমরা সিএসএসটা করি, তাহলে আমাদের কোড বুঝতে সহজ হবে, এক পেজ থেকে অন্য পেজে যেতে হবে না। যেমন আমরা প্যারেন্টকে দিলাম, প্যারেন্টকে আমরা উইথ 100% দিলাম এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। চাইল্ডকে আমরা উইথ 33% দিলাম, 33.33% দিলাম। আমরা একটু কমিয়ে দিই, 31% দিই এবং মার্জিন দিই দুই পাশে যাতে আমরা দেখতে পারি। মার্জিন উপরে নিচে 0 এবং ডানে বামে 1% দিলাম এবং ফ্লোট লেফট দিলাম। এর ফলে কি হলো, আমরা এই ফাইলটাকে যদি একটু রান করি, আমরা ব্রাউজারে যদি রান করি, আমরা আসলে এটার ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিয়ে দিই। সো ইয়েলো যখন দিলাম আমরা আমাদের একটু দেখেন, সরি আমাদের শুধু উইথ দিয়েছি, এখানে হাইট না, আমরা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং 30 পিক্সেল, উপরে নিচে আমাদের প্যাডিং দিলাম, উপরে নিচেই শুধু আমরা প্যাডিং দিই, ডানে বামে আমরা প্যাডিং দিলাম না যেহেতু আমরা উইথ দিয়েছি। উপর নিচটা বোঝানোর জন্য, যেহেতু ভিতরে কোনো কন্টেন্ট নেই, দেখুন আমাদের 3টে ডিভ হয়ে গেল। এখন দেখুন এই ফাঁকা দিয়ে আমাদের প্যারেন্ট ডিপটা কিন্তু পাইনি। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি ফায়ারবাগ দিয়ে, দেখুন আমাদের এই ডিপটা রয়েছে, কিন্তু আমাদের যে প্যারেন্ট ডিপটা রয়েছে এখানে প্যারেন্ট ডিপটা কিন্তু ধরলে পাওয়া যাচ্ছে না, কিন্তু চাইল্ড ডিপগুলো ধরলে এখানে উপরে দেখুন উপরে সিলেক্ট হচ্ছে, কিন্তু প্যারেন্ট ডিপটা ধরলে সিলেক্ট হচ্ছে না। এর কারণ কি, ক্লিয়ার ফিক্স করা হয়নি। ক্লিয়ার ফিক্স করার 2 থেকে 3টা সিস্টেম আছে, আমি এর আগের ভিডিওতেও হয়তো দেখিয়েছি। যেমন আমরা এখানে ঠিক এরপরে একটা ডিভ নিতে পারি, সেই ডিভের একটা প্রপার্টিজ দিতে পারি, ক্লিয়ার বোথ। এটা যখন করলাম তখন দেখুন প্যারেন্ট ডিপটা ঠিক যতখানি হাইট সেটা পেয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে এই সিস্টেমটা, এই যে যতগুলো ফ্লোট হয় তারপরে ডিপ দিয়ে ক্লিয়ার করাটা অনেক পুরনো সিস্টেম। সো এরপরে যে সিস্টেমটা এসেছে সেটা হচ্ছে
প্যারেন্ট ডিভের জন্য একটা ক্লাস নেওয়া, আমরা সেই ক্লাসের নাম দিই ক্লিয়ার ফিক্স। এটা যে কোনো কিছু হতে পারে, বাট গ্লোবালি এটা ক্লিয়ার ফিক্স ইউজ করা হয়। ক্লিয়ার ফিক্স দিয়ে আমরা এর ভিতরে দিব ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোথ, এই প্রপার্টিসটা ইউজ করা হয়। অর্থাৎ এই যে ডিপটা আছে এইটা আমরা কমেন্ট করে দিলাম, এই ডিপটার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট প্যারেন্টে যখন আমরা এই ক্লিয়ার ফিক্সটা ইউজ করব, যাদের ফ্লোট করা হয়েছে তাদের প্যারেন্টে এই ক্লিয়ার ফিক্সটা ক্লাসটা ইউজ করতে হবে। ক্লিয়ার ফিক্স আমরা দুটো ক্লাস নিলাম। সো যখন এরকম করে ইউজ করব তখন এটা আমাদের ঠিকই হয়েছে বলা চলে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি এখানে উইথের বদলে ম্যাক্স উইথ দিয়ে দিই, যেমন ম্যাক্স উইথ 800 পিক্সেল এবং এখানে প্রত্যেকটার উইথ 100 পিক্সেল, আমরা এটাকে মার্জিন 0 অটো করে দিই, মার্জিন 0 অটো। যখন এটা করলাম তখন দেখুন ডিপগুলো একটার সাথে একটা লেগে গিয়েছে। কারণ কি, আমরা যখনই ডিসপ্লে টেবিল করব, ডিসপ্লে টেবিল করার ফলে এই যে প্যারেন্ট আছে, প্যারেন্টের ম্যাক্স উইথ এটা পাচ্ছে না। অর্থাৎ কোনো ডিভের যদি ডিসপ্লে টেবিল করা হয় তখন তার ম্যাক্স উইথ নর্মালি কাউন্ট হয় না। এই জন্য আমাদের এখানে দেখুন আমাদের ডিসপ্লে টেবিলটা পাইনি। সো এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই ক্লিয়ার ফিক্সের এই সিস্টেমটাও বাদ দিতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্স এর বিফোর এবং আফটার নিয়ে কাজ করব। আমরা সরাসরি ক্লিয়ার ফিক্সকে ডিসপ্লে টেবিল দিব না অথবা ক্লিয়ার বোর্ড দিব না, বিফোর এবং ক্লিয়ার ফিক্স এর আফটার। ক্লিয়ার ফিক্সের বিফোর এবং ক্লিয়ার ফিক্সের আফটারে আমরা যেহেতু আফটার এবং বিফোর নিয়েছি, আমাদের কন্টেন্ট দিতেই হবে। ফাঁকা রাখতে পারি কিন্তু কন্টেন্ট দিতেই হবে, কন্টেন্ট প্রপার্টিসটা উল্লেখ করতে হবে এবং এখানে আমরা ডিসপ্লে টেবিল দিয়ে দেব। এবং এই ডিসপ্লে টেবিল দেওয়ার পরে আমরা দেখুন বিফোর এবং আফটার দুটোতেই ডিসপ্লে টেবিল দিয়েছি, কিন্তু আমরা শুধুমাত্র ক্লিয়ার বোর্ডটা কিন্তু দুটো জায়গায় দিই না, আমরা ক্লিয়ার বোর্ডটা দেব শুধুমাত্র আফটারে। সো ক্লিয়ার বোথ এভাবে যখন আমরা কোড করব এবং এখানে দেখুন প্যারেন্টের সেই ক্লিয়ার ফিক্স ক্লাসে আমাদের রয়েছে। এবারে আমরা যদি রিফ্রেশ করি আমাদের প্যারেন্ট ডিপটা কিন্তু পেয়ে গিয়েছে। দেখুন আমাদের প্যারেন্ট ডিপটা আর কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে ম্যাক্স উইথ আমাদের প্যারেন্ট ডিপটা আর কোনো সমস্যা হয়নি, মাঝখানে হয়েছে। সো আমরা আরও একবার দেখতে পারি, আমরা এটাকে কমেন্ট করে আগের কমেন্টটাকে তুলে দিই, দুটোর ভিতরে তফাৎ কোথায় সেটা আমি আরও একবার দেখাই। দেখুন এটা জাস্ট এইটুকু জায়গায় এসেছে, শুধুমাত্র এইটুকু জায়গায় এসেছে, পুরোটা পাইনি আগের ক্লিয়ার ফিক্স সিস্টেমে, এই ক্লিয়ার ফিক্স সিস্টেমে। কিন্তু যদি আমরা এই বিফোর আফটার দিয়ে ক্লিয়ার ফিক্স প্রপার্টিসটা তৈরি করি তো তখন আমাদের ওই যে ম্যাক্স উইথটা দিলাম, ম্যাক্স উইথটা পুরোপুরি পেল। সো আমরা যেটা ইউজ করব সেটা হলো এই সিস্টেমটা, আমরা এই সিস্টেমটা ইউজ করে এবং আরও একটা কাজ করতে পারি। এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 6 ভার্সনের জন্য অথবা তার আগের ভার্সনের জন্য ক্লিয়ার ফিক্সে, এটা ইমার্জেন্সি না, জুম অন দেয়া। আমরা জুম অন দিলে এটা ইন্টারনেট এক্সপ্লোরার 6 অথবা তার আগের ভার্সনগুলো কাজ করবে, বাট এটা খুব বেশি ইমার্জেন্সি না। যদি আপনি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা হলো ক্লিয়ার ফিক্সের ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম বর্তমানে। ওকে, সো আমরা ক্লিয়ার ফিক্স দেখলাম। এবারে আমরা যেটা করব, আমরা একটু ডিসপ্লে টেবিল সেল সম্পর্কে জানব। ডিসপ্লে টেবিল সেলটা কি? ডিসপ্লে টেবিল সেলটা হলো, আমরা এখান থেকে ফ্লোটটা ডিসপ্লে টেবিল সেলের ক্ষেত্রে আমাদের আসলে ডিসপ্লে টেবিল সেল বলতে এটাই বোঝায় যে আমরা যখন একটা টেবিল তৈরি করি HTML CSS অথবা MS ওয়ার্ডে, তখন দেখা যায় প্রত্যেকটা টেবিলের ভিতর বিভিন্ন সেল থাকে। যেমন আমরা টেবিলের ভিতর TR TD করি এবং TDগুলো হচ্ছে
টেবিল ডাটা, অর্থাৎ প্রত্যেকটা টিডি এক একটা টেবিল সেল। সো এই সেলগুলো যেমন কাজ করে, আমরা যখন ডিসপ্লে টেবিল সেল দেবো সেই ডিপগুলো ঠিক একইভাবে কাজ করবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যেমন টিডির বাইরে টেবিল থাকতেই হয়, ঠিক সেইভাবে টেবিল সেলের বাইরে যে, অর্থাৎ টেবিল সেল যাদেরকে দিব তাদের প্যারেন্টকে অবশ্যই আমাকে ডিসপ্লে টেবিল দিতে হবে। অর্থাৎ আমরা এই কোডটুকু কমেন্ট করে রাখি, কারণ আমাদের ক্লিয়ার ফিক্স দরকার নেই, আমরা এই ক্লিয়ার ফিক্সটা ডিলিট করে দিই। প্যারেন্টকে আমরা ম্যাক্স উইথ দিব না, উইথ দিয়ে দিই বোঝার জন্য, উইথ 800 পিক্সেল, এবং একে ডিসপ্লে টেবিল দিলাম। আমরা যখন ডিসপ্লে টেবিল দিলাম, আমরা একটু দেখে নিই কী হয়। দেখুন, সরি, উইথ দিলাম, সো টেবিল হলো। এখন এই ভিতরের এলিমেন্টগুলোকে ডিসপ্লে টেবিল সেল দিলে কি হয় সেটা আমরা একটু দেখি। চাইল্ডগুলোকে আমরা এখানে ডিসপ্লে টেবিল সেল দিলাম। ডিসপ্লে টেবিল সেল দিলে প্যাডিংটা আমাদের দেয়া যাবে না, আমাদের এখন ফ্লোটটা দেয়া যাবে না, আমাদের এখনও ফ্লোটটা আছে। আমরা ফ্লোটটা ফেলে দিই, ফ্লোটটা ফেলে দিলাম, এবং আমরা দেখি যে ডিসপ্লে টেবিল সেলে কি হলো, টেবিলের কোনো উইথ অথবা হাইট পাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ আপনি যে উইথটা দিবেন সেটা কোনো কাজেই আসবে না। আপনি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, দেখুন ডিপগুলো সমান হয়ে গিয়েছে, সবগুলো সমান, অর্থাৎ আপনার ভিতরে এখন আপনি ইচ্ছা করলে কন্টেন্ট দিতে পারেন। মজার ব্যাপার হলো ডিসপ্লে টেবিল সেলটা কেন ইউজ করা হয়, যেমন আমরা দিলাম ABCD EFG। আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু লরেম ইপসাম টেক্সট কপি করতে পারি, সামান্য কিছু টেক্সট আমরা কপি করে নিয়ে আসি, সেটা হয়তো সুবিধাই হবে। আমরা ABCD না লিখে আমরা টেক্সট দিলাম। আমি আপনাদেরকে তফাৎটা বোঝানোর চেষ্টা করছি। নর্মালি ফ্লোট এবং ডিসপ্লে টেবিল সেল দেওয়ার ভিতরে তফাৎটা কোথায়, কারণ ফ্লোট দিলেও হয়তো পাশাপাশি আসবে, আপনারা বলতেই পারেন তাহলে আমরা ফ্লোট কেন দিব না। আমরা যখন এই লেখাগুলো দিলাম, দেখুন ডিভগুলো তাদের নিজস্ব সাইজ অনুযায়ী সেট হলো। এরপরে আমাদেরকে দেখুন, এখন আমরা এটা যে দেখলাম, এখানে আমরা কিছু টেক্সট দিলাম, আমরা একটা টেক্সট বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আপনি ডিসপ্লে টেবিল সেল দিলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, আপনি প্রথমত দেখুন লেখা বেড়েছে কমেছে, সবগুলো লেখা সমান হয়েছে। কিন্তু আমাদের যে প্রায়শই যে সমস্যাটায় পড়তে হয় সেটা হচ্ছে, আমাদের এই লেখাগুলো আমরা কখনোই আমাদের ফ্লোট দিয়ে, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনটা করতে পারি না। অর্থাৎ আমাদের যেহেতু এই লেখাটা প্রথম থেকে শুরু হয়েছে, আমি আরও একটু দেখাই, এই লেখাটা যদি আমি বাড়িয়ে দিই, আপনি যদি এটা ফ্লোট দিতেন কখনোই সম্ভব হতো না। আমরা লেখাটা বাড়িয়ে দিলাম, লেখাটা বাড়ানোর ফলে দেখুন এগুলো উপর থেকে আছে এবং এই লেখাটা বেড়েই যাচ্ছে। কিন্তু আমাদের অনেক সময় দরকার হয়, আমরা চিন্তা করি যে এই পাশে আমি একটা ইমেজ দিয়েছি, এই সাইডে যে লেখাটা আছে এই লেখাটা মিডিলে থাকবে, অর্থাৎ এই ইমেজটার মাঝামাঝি। সেই সময় আমরা করি কি, উপর থেকে প্যাডিং দিয়ে একটু নামিয়ে দিই, ফলে রেসপন্সিভের সমস্যা হয়। তো এই সব সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট এই যে আমরা ডিসপ্লে টেবিল সেল দিলাম, এখানে ভার্টিক্যাল লাইন মিডিল যদি দিয়ে দিই, দেখুন আমাদের লেখাগুলো প্রত্যেকটার মিডিলে চলে এসেছে। সো এটা রেসপন্সিভ হবে না। আমি এখানে উইথ 100% যদি দিয়ে দিই, সো দেখুন আমাদের যতই ছোট বড় করি না কেন লেখাগুলো ঠিক মাঝেই থাকবে। আমরা এটা সরিয়ে দিই, লেখাগুলো মাঝামাঝিই আছে ভার্টিক্যাল লাইন যখন করলাম। অর্থাৎ আপনি চিন্তা করুন, এখানে একটা ইমেজ দিয়ে আপনি যখন এই সাইডে একটা ডিপ দিবেন, তখন কি হবে, নর্মালি এই যে এই সাইডে আপনি যেটা দিলেন সেইটার মাঝামাঝি আনতে গেলে আপনি একটা প্যাডিং দিলেন, কিন্তু যখনই আপনি সাইজটা ছোট করে ফেললেন, ধরেন এখন এই মুহূর্তে এই যে পজিশন আছে আপনি এখানে 50 পিক্সেল প্যাডিং দিলেন, কিন্তু যখনই আপনি ছোট করে ফেলবেন তখন কিন্তু উপর থেকে 50 পিক্সেল থাকবে, নিচে লেখা এতখানি নেমে আসবে আর আপনার লেখাটার জায়গা মতো সাইজ হবে না। এই সমস্যা সমাধানের জন্য আপনি এইভাবে সহজেই ডিসপ্লে টেবিল সেল ইউজ করতে পারেন। সো আমরা ডিসপ্লে টেবিল সেল সম্পর্কে জানলাম এবং এটা কোথায় কি ইউজ করা যায়। আসলে সত্যি কথা বলতে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইউজ করবেন, এটা আপনার ব্যাপার। কোথায় ইউজ করবেন না করবেন অবশ্যই কোড বুঝে করবেন।
কিন্তু আমি জাস্ট আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে এর উপকারিতাটা কি। আপনি ইচ্ছা করলে ফ্লোট ইউজ করতে পারেন, ইচ্ছা করলে ডিসপ্লে টেবিল সেল ইউজ করতে পারেন, আপনার সুবিধা বুঝে আপনি ইউজ করবেন। এবারে আমরা একটু দেখি অনলি চাইল্ড। আমি এর আগে কোথাও লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড দেখিয়েছি, অথবা nth চাইল্ড, nth, ফার্স্ট অফ টাইপ, লাস্ট অফ টাইপ আমি দেখিয়েছি। সো অনলি চাইল্ডটা কি? অনলি চাইল্ডটা আমি যদি একটু উদাহরণ দিই, আমি এই সব একটু মুছে দিই, কোডগুলো আমরা একটু আনডু করে আগের অবস্থায় আসি। আমাদের এই অবস্থায় আসলাম এবং এখানে আমরা লিখলাম ফর এক্সাম্পল এটা অনলি এ, এখানে একটা ডিভ দিলাম এবং এখানে ডিভ, এখানে এ দিলাম। আমি নিচের লাইন দুটো মুছে এই লাইনটার কপি নামাই কয়েকটা। সো আমরা একটু যদি দেখি আমাদের কি হলো, অনলি এ, অর্থাৎ এটা শুধু এ আছে, এখানে এ আছে প্লাস ডিভ আছে, এ আছে প্লাস ডিভ আছে। এবারে আমরা কি করব, এখানে আমরা একটু সিএসএস লিখি, স্টাইল, স্টাইলের ভিতরে ইউএল এর ভিতর এলআই এ অনলি, অনলি চাইল্ড, আমাদের অনলি চাইল্ডটা করলাম। ফন্ট সাইজ 30 পিক্সেল, আমরা ফন্ট সাইজটা 30 পিক্সেল করলাম। দেখুন অন্য কোনো এতে কিন্তু ইফেক্ট পড়েনি, কারণ কি অন্য কোনো এর ভিতরে একটু খেয়াল করুন, এই ইউএল এলআই এর ভিতরে অন্য কোথাও কোনো এলআই এর ভিতরে শুধুমাত্র এ নেই। অনলি চাইল্ড অর্থ যেখানে শুধুমাত্রই এ থাকবে, এলআই এর ভিতরে যেখানে শুধুমাত্রই এ থাকবে সেই এতে এই ক্লাসটা ইফেক্টটা পড়বে। অর্থাৎ আমি যদি কোনো একটা থেকে ডিপ সরিয়ে দিই, যেহেতু ডিপ এবং প্রত্যেকটাতে ডিভ এবং এ একসাথে আছে তাই অনলি চাইল্ড কাজ করেনি, কিন্তু এখান থেকে আমি ডিপ সরিয়ে দিলাম। এখন দেখুন ঠিক ওইটাতেও এটাতেও এই যে আমাদের 4 নম্বরটা আছে, 4 নম্বরটাতেও যেহেতু এখন এ একা রয়েছে এটা কাজ করেছে। এই অনলি চাইল্ড কোথায় লাগবে এটা আমি ইন ফিউচার দেখিয়ে দেব, আমরা যখন ন্যাপ তৈরি করব তখন আমি এটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। এরপরে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমরা টেবিল সেল সব কিছু নিয়ে আলোচনা করলাম। ফ্রেমওয়ার্কটা আমি একদিন আলাদা করে দেখিয়ে দেব, অর্থাৎ ফ্রেমওয়ার্ক কী করে আপনি টুইটার বুটস্ট্র্যাপের মতো নিজস্ব ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন দেখুন আমরা একটু মিডিয়া নিয়ে আলোচনা করি। মিডিয়াটা কি কাজ করে, আমাদের এখানে যে কোড আছে, ধরুন আমরা এটাকে ফেলে দিই, আমরা ইউএল এলআইকে আমরা ফ্লোট লেফট দিলাম, প্যাডিং 20 পিক্সেল। সো আমাদের কি হলো, আমাদের এলআইগুলো পাশাপাশি চলে আসলো। জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, আমরা লিস্ট স্টাইল নান করলাম না, পাশাপাশি চলে আসলো ফ্লোট দেওয়ার কারণে। এখন আমাদের বিভিন্ন জিনিস লাগতে পারে বিভিন্ন স্ক্রিন সাইজে, যেমন আমাদের মোবাইলের সাইজে যে কী হবে, অথবা আমাদের ধরুন ট্যাবের সাইজে যে কী হবে, অথবা আমাদের ডেস্কটপ সাইজে যে কী হবে, সেই প্রপার্টিসগুলো আমরা আলাদা আলাদাভাবে সেট করে দিতে পারি মিডিয়ার মাধ্যমে। কিবোর্ড আপনি মজিলা ফায়ারফক্সে ইচ্ছে করলেই মোবাইল ভিউ বা স্ক্রিন সাইজের ভিউ আনতে পারেন। সেটা আনবেন কি করে আমি এখানে কোড লিখে দেখাচ্ছি। কন্ট্রোল এবং শিফট কি একসাথে চেপে ধরে তার সাথে এম কি প্রেস করবেন। এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম, আমি বড় হাতের এম দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি কন্ট্রোল শিফট এম চাপ দিলে মজিলা ফায়ারফক্সে গিয়ে কন্ট্রোল শিফট এম চাপ দিলে আপনাকে একটা স্ক্রিন দেখাবে। এই স্ক্রিন দিয়ে আপনি ইচ্ছা করলে বড় ছোট করতে পারেন। দেখুন
সো আমরা চাচ্ছি যে এটা এটা হচ্ছে আমাদের নর্মাল অবস্থা। আমরা চাচ্ছি যে আমাদের স্ক্রিন সাইজ যদি 800 চলে আসে, অর্থাৎ 800 থেকে ছোট হয়, অর্থাৎ 799 সাইজে চলে আসে, তখন আমরা একটা স্ক্রিন সাইজ তৈরি করব। অর্থাৎ সেখানে আমাদের এই কোডটা ডিফারেন্টভাবে কাজ করবে। সো সেটা করতে গেলে কি করতে হবে, আমরা এই লেখাটা মুছে দিই। যেমন ইউএল এখন ফ্লোট আছে, কিন্তু 800 সাইজে যে আমাদের ফ্লোট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখুন এটা লেখা সিস্টেম হচ্ছে অ্যাট দিতে হবে মিডিয়া অল, অ্যান্ড এখানে ব্র্যাকেট দেখতে হবে। দেখুন এই স্পেসটা খুব জরুরি, এই স্পেসটা আপনি যদি মিস করেন তাহলে মিডিয়া কাজ করবে না। এখানে ম্যাক্স উইথ, অর্থাৎ কত সাইজে আপনার ম্যাক্সিমাম কত সাইজে আপনার কোডটা কাজ করতে চান, ম্যাক্স উইথ দেওয়ার পরে কোলন, এবং আমরা বলেছি 799 পিক্সেল। 799 পিক্সেলের নিচে যে কোনো সাইজ, অর্থাৎ সর্বোচ্চ 799 পিক্সেল পর্যন্ত এর ভিতরে যে কোডগুলো লিখব সেইগুলো কাজ করবে না। অর্থাৎ আমরা যদি লিখি ইউএলএলআই ফ্লোট আমরা নান করে দিলাম, এবং প্যাডিং আমরা 0 করে দিলাম। আমাকে দুটোই কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আমরা শুধুমাত্র যেটা চেঞ্জ করব, ধরলাম আমরা শুধুমাত্র ফ্লোটটা করতে চাই, সো ফ্লোট নাম দিলাম, এবং একটা কালার অ্যাড করতে চাই। কালার, সরি, আমাদের যেহেতু এ আছে এটার কালার কাজ করবে না। আমরা যেটা করতে পারি, আমরা এখানে ইউএলএলআই এর কালার দিতে পারি, কালার রেড করে দিই। এবারে আমরা একটু রিফ্রেশ করে দেখি, দেখুন 800 পিক্সেলেও ঠিক আছে, কিন্তু আমি যখনই একটু ছোট করব, আমি একটু নিচ থেকে ছোট করে ফেলি স্ক্রিনটা, যাতে বুঝতে সুবিধা হয়। সো আমরা যখনই দেখুন আমাদের স্ক্রিন সাইজটা ছোট হয়ে যাচ্ছে, 799তে যে সব এগুলো কালার রেড হয়ে গিয়েছে, কারণ এবং ফ্লোটটা চলে গিয়েছে। এরপরে আমরা অন্য একটা সাইজে যদি দিতে চাই, যেমন সেম জিনিস আমি যদি কপি করে আমরা কি করব, মিডিয়া ম্যাক্স উইথ এখানে আমরা দিলাম 479 পিক্সেল। 479 পিক্সেলে আমরা ফ্লোট রাইট এবং কালার গ্রিন, এবং এলআইতেও আমরা একটা কালার দিয়ে দিতে পারি, কালার ব্লু, অর্থাৎ এ বাদে বাদবাকি সবগুলোর কালারই ব্লু হবে। দেখুন আমাদের ঠিক বড় স্ক্রিনে দেখুন সব ফ্লোট লেফট আছে, কারণ কি আমাদের এই যে কোডটা এটা সার্বজনীন কোড, অর্থাৎ এই কোডটা যে কোনো জায়গায় কাজ করবে। কিন্তু যখনই মিডিয়ার সাইজ 799 হবে, সেখানে যদি এখানকার এই উপরের গ্লোবাল কোডের কোনো কিছু চেঞ্জ করা হয়, তখন এই 799 সাইজ পর্যন্ত সেই কোডটা কাজ করবে। আবার 479 যেহেতু স্পেসিফিক করে দেওয়া আছে, অর্থাৎ 0 থেকে 479 পর্যন্ত এইটুকুই কাজ করবে, এর কোড কাজ করবে না, অথবা এর কোড কাজ করবে না। সো সেটা আমাদের বুঝে কোড করতে হবে। সো যেটা দেখা যাচ্ছে, আমাদের 479 পিক্সেল পর্যন্ত এই কোডটা কাজ করবে, 480 থেকে 799 পর্যন্ত এই কোডটা কাজ করতে পারবে, এবং তার উপরে যত আছে সেখানে এই কোডটা কাজ করবে। এবং এই প্যাডিং 20 পিক্সেল অন্য কোথাও চেঞ্জ করা নেই বলে এই প্যাডিং 20 পিক্সেল উইন্ডোর সাইজ 0 পিক্সেল থেকে যতই হোক না কেন কাজ করবে। সো আমরা দেখি, আমরা 838, আমরা যদি একটু ছোট করি আমাদের 741, এরপরে দেখুন 479 সাইজ, আমরা একটু খেয়াল করি এখানে দেখুন আমাদের এই উপরে দেখুন 527 উইথ আছে, এটা আমার 490, 82, দেখুন 479 সাইজে এসে ফ্লোট রাইট হলো, এবং গ্রিন কালারের হলো, ব্লু কালারের ডিপগুলো সব ব্লু কালারের লেখা হলো। সো এভাবে আপনি রেসপন্সিভ করতে পারেন। আবার ম্যাক্স উইথ ইউজ না করে মিন উইথ যদি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ এবারে দেখুন কোডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ মিনিমাম উইথ 799, অর্থাৎ সর্বনিম্ন 799 থেকে সর্বোচ্চ যত হয়ে পারে সেখানে এই কোডটা কাজ করবে। আবার যেহেতু 799 একটা লিমিট আছে, সো মিনিমাম উইথ 479 থেকে
কোডটা কাজ করবে এবং 798 পর্যন্ত কোড কাজ করবে, যেহেতু এখানে আরেকটা কন্ডিশন সেট করা আছে, এবং 479-র নিচে যেয়ে তখন এই কোডটা কাজ করবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি, এখন দেখুন সবার প্রথমে আছে কি, কোন কোডটা কাজ করেছে। এখানে দেখুন ফ্লোট, এটা ব্ল্যাক হয়েছে, তিনটা কোডই কাজ করলো। আমাদের কোডগুলো একটু চেঞ্জ করলাম কারণ আমাদের যখন মিন উইথ করলাম তখন এটা নিচে দিলাম সবার, অর্থাৎ আমাদের সিরিয়ালে সাজালাম, প্রথমে ছোটোর যেখানে কাজ করবে, তারপরে 479-র কোডটা, তারপরে 799-এর কোডটা। তো সেইভাবে আমি সাজালাম, এবং সাজানোর পরে দেখুন আমাদের কোডটা খুব সুন্দরভাবে কাজ করছে। এখানে হচ্ছে গ্লোবাল কোড ইউজ হচ্ছে, এরপরে 479-র কোডটা কাজ করা শুরু করেছে, এরপরে দেখুন 799-তে যে 799-এর কোডটা কাজ করবে, 799-তে এসে কোডটা কাজ করছে। সো আমরা বুঝতে পারলাম কি করে আমরা মিন উইথ ইউজ করতে পারি। এছাড়াও আপনি যেটা করতে পারেন, আমরা যদি শুধুমাত্র এটা ইউজ করতাম, ম্যাক্স উইথ 799, সো কী হতো, আমরা দেখুন আমাদের 799-এর পর থেকে পুরো 0 পর্যন্ত এই কোডটাই কাজ করতো, একমাত্র 799-এর কন্ডিশনটাই কাজ করতো। আমি যদি এখন এখানে আরেকটা শর্ত জুড়ে দিই, ম্যাক্স উইথ এবং মিন উইথ একসাথে যদি দিই, অ্যান্ড মিন উইথ, আমরা মিন উইথটা এই পাশে দিই, মিন উইথ 500 পিক্সেল দিই, এবং ম্যাক্স উইথ 799, অর্থাৎ এই কোডটুকু 500 থেকে 799-এর ভিতরে কাজ করবে। অর্থাৎ দেখুন 761, 800-তে যে ঠিক 800-তে যেও কোড কাজ করছে না, 799, আর ওদিকে লাস্ট লিমিট দিয়েছিলাম 500, অর্থাৎ দেখুন এখনও কাজ করছে 14, 2, 1, 0, এরপরে কিন্তু আবার সেই কোডটার কাজ করছে না, কারণ কি আমাদের লিমিটেশন দেয়া 500 থেকে 799 পর্যন্ত, অর্থাৎ এই কোডটুকু শুধু 500 থেকে 799 পর্যন্তই কাজ করবে। সো আমরা দেখে ফেললাম কি করে আমরা এই কোডটা ইউজ করতে পারি। আমাদের এটা আমরা কমপ্লিটলি বুঝলাম। এরপরে আমরা ইউজ করব ফন্ট ফেস ইউজ করার ফন্ট ফেস, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করার ক্ষেত্রে কি করতে পারি সেটা আমরা ফন্ট ফেস ইউজ করে করতে পারি। এছাড়াও গুগল ওয়েব ফন্ট আছে, আমরা যদি একটু গুগল ওয়েব ফন্টে যাই, গুগল ওয়েব ফন্টে গেলাম, দেখুন আমরা গুগল ওয়েব ফন্টে গিয়ে আমরা গুগলের যে কোনো ফন্টকে ইউজ করব। সো এটা দুইভাবে করা যায়, দুই না অ্যাকচুয়ালি তিনভাবে করা যায়, বাট আমরা কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করে। এখানে আমরা সার্চ করি, যেমন ওপেন সেন্স ফন্টটা আমরা সার্চ করি, অথবা অসওয়াল্ড ফন্টটা, এই ফন্টটাকে আমরা কুইক ইউজে ক্লিক করলাম। এর 3টা ভার্সন আছে, লাইট, বোল্ড, আমরা এই 3টাই নিলাম। আমরা যখন এই 3টা নিলাম, এটা ইউজ করার সিস্টেমটা দেখুন, এই নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি HTML দিয়ে কি করে ইউজ করবেন, এখান থেকে জাস্ট কপি করবেন। যদি HTML এর ভিতরে ইউজ করতে চান, লিঙ্ক আকারে ইউজ করতে হবে। এই কোডটুকু আপনি কপি করলেন, আপনার ফাইলে পেস্ট করলেন, HTML ফাইলে পেস্ট করার পরে আপনি আপনার ইউএল, আমি বাই ডিফল্ট বডিতেই দিয়ে দিই, বডি ফন্ট ফ্যামিলিতে আমাদের এখানে সব কিছু দেওয়া আছে। নিচে দেখেন ইউজটা কি করে করতে হয়, অসওয়াল্ড sans serif, অর্থাৎ অসওয়াল্ড পাবে, যদি না থাকে তো সেই ক্ষেত্রে sans serif পাবে। সো আমরা কপি করলাম এবং এইখানে এই ফন্ট ফ্যামিলির এখানে আমরা অসওয়াল্ড sans serif দিলাম। এবারে আমাদের পেজটা যদি আমরা লোড করি, দেখুন
আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আমরা কি করলাম, আমাদের ফন্টটা সিলেক্ট করলাম, আমি আবার দেখাই আপনাকে। এই যে অ্যারো চিহ্নটা আছে, কুইক ইউজ, ক্লিক করলাম, এখান থেকে আমাদের ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট সিলেক্ট করে এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম এবং কপি করে আমাদের HTML যেহেতু স্ট্যান্ডার্ড অর্থাৎ HTML এর মাধ্যমে এখান থেকে কপি করে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি কোডটা কপি করে আমাদের ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। এছাড়াও আপনি যদি কোড আপনার ফন্টটাকে লাইট করতে চান, নর্মাল সিস্টেমে আপনি এখানে ফন্ট ওয়েট 300 দিতে পারেন, অর্থাৎ 300 হচ্ছে লাইট ভার্সনের কোড। আমরা যদি রিফ্রেশ করি দেখুন ফন্টটা লাইট হয়ে যাবে, অর্থাৎ অনেকটা চিকন হয়ে গিয়েছে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব কি করে CSS এর সাহায্যে ফন্টে ইম্পোর্ট করা যায়। বাদবাকি ব্যবহার একই রকম, জাস্ট CSS আমরা HTML এ না দিয়ে CSS এ এই কোডটা কপি করে পেস্ট করতে পারি, তাহলেই কাজ হবে। অর্থাৎ আমাদের এই লিঙ্কটার দরকার নেই, আমরা এই কোডটা দেব আমাদের স্টাইল শিটের একেবারে প্রথমে ইম্পোর্টে, সবার উপরে ইম্পোর্ট করব, যতগুলো ইম্পোর্ট থাকবে সব উপরে ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্ট করলাম এবং ইম্পোর্ট করার পরে দেখুন আমরা যদি আমাদের পেজটা রিফ্রেশ দিই একই রেজাল্ট আসবে। আমরা যদি বোল্ড করতে চাই ফন্ট ওয়েট এখানে 700 করে দিতে পারি, আমাদের ফন্ট ওয়েট 700 করলে অনেক মোটা হবে। যাই হোক, এটা হলো ফন্ট কি করে আপনি ইউজ করবেন অনলাইন থেকে সেই সিস্টেম। এরপরে আমরা দেখাবো কি করে আপনি আপনার ফন্টটাকে এইভাবে ইউজ না করে আপনার লোকাল সার্ভারে রেখে ইউজ করতে পারেন। সো আমাদের আগে থেকে একটা করা আছে, আমরা ফন্ট নামানো আছে, আমি আপনাকে দেখাই কি করে আপনি ফন্ট ডাউনলোড করবেন। আপনার যদি এই ফন্টটা ডাউনলোড করতে হয় আপনি এখানে ক্লিক করবেন, আপনার যদি ফন্টটা ডাউনলোড করতে হয় তো সেই ক্ষেত্রে এই যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড অল ফন্ট ফ্যামিলি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি কুইক ইউজের যে এখান থেকেও ডাউনলোড করতে পারেন। সবগুলো সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দিয়ে আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমার ফন্টটা আগেই ডাউনলোড করা আছে, কারণ ডাউনলোড করতে টাইম লাগবে। আমরা একটু দেখে আসি। মনে করি আমরা অসওয়াল্ড ফন্টটা নিব, আমরা অসওয়াল্ড ফন্টটা আমাদের এখানে পেস্ট করলাম, একটা ফোল্ডার করি ফন্টস নামে, সেই ফোল্ডারের ভিতর রাখি ফন্টস এবং অসওয়াল্ড ফন্ট এই ফন্টসের ভিতরে রাখলাম। এখানে আমাদের 3টা ফন্ট আছে, অসওয়াল্ড, বোল্ড, লাইট, রেগুলার। এবং এই ফন্টটাকে আমরা আমাদের ফন্ট ফেস কোডের মাধ্যমে ইউজ করব। ফন্ট ফেস কোডটা আপনারা কী করে ইউজ করবেন আমি সরাসরি দেখিয়ে দিই। অসওয়াল্ড, আমাদের 3টা ফন্টের স্টাইল আছে, আমরা আর একটু মনে করে নিই। আমাদের এই কোডটাকেও আমরা কমেন্ট করে রাখি, অথবা আমরা মুছে দিতে পারি। আমরা আমাদের ফন্ট ফেসটা পেস্ট করলাম, ফন্ট ফেস দিয়ে আমাদের ফন্ট ফ্যামিলি প্রথমে লিখে দিতে হবে, অর্থাৎ এই নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এই যে অসওয়াল্ড লেখাটা আছে দেখুন, এই ইউআরএলটা হচ্ছে আপনার ফন্টটা কোথায় আছে। আমাদের ফন্টটা কোথায় আছে আমরা একটু দেখে নিই। আমাদের ফন্টটা আছে ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে, আমাদের ফন্টটা আছে ফন্টস ফোল্ডারে অসওয়াল্ডের ভিতরে। আমাদের এই পাতটাও ঠিক একই, ফন্টস ফোল্ডারে অসওয়াল্ডের ভিতরে আমরা প্রথমে এটা নিলাম এবং এর ফন্ট ওয়েট 300 করে দিলাম। এরপরে যেটা দিলাম, আপনি ফন্ট ওয়েট 300 এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ব্যাপার না, আমরা এটা মুছেও দিতে পারি। আমাদের প্রধান যে দুটো লাগবে সেটা হচ্ছে অসওয়াল্ড। দেখুন আমি 3টা ফন্ট ফ্যামিলির নামই অসওয়াল্ড দিয়েছি। সো অসওয়াল্ড দেওয়ার পরে আমরা কি করলাম,
এই যে ফন্ট ফেসের ভিতরে ফন্ট ফ্যামিলির নেম দিলাম, এটা কাস্টম নেম মনে রাখবেন, এবং এসআরসি দিয়ে আমরা ইউআরএল এর মাধ্যমে আমাদের ফন্টটা চিনিয়ে দিলাম কোন ফোল্ডারে ফন্টটা আছে। আমরা যদি এখান থেকে মুছে দিই, আমরা এখান থেকে মুছে দিয়ে আমরা বাই ডিফল্ট এভাবে টাইপ করে দিতে পারি। এটা আপনার ইচ্ছা, আপনি টাইপও করতে পারেন, অথবা বা আপনার কোডার যে কোড এডিটর আছে সেখান থেকেও ব্রাউজ করে চিনিয়ে দিতে পারেন। বিভিন্ন কোড এডিটরে বিভিন্নভাবে ব্রাউজ করা যায়। যাই হোক না কেন, আমরা এই 3টা ফন্ট দিয়ে এবারে আমরা ফন্ট ফ্যামিলি অসওয়াল্ড দিলাম এবং ফন্ট ওয়েট 700 করলাম। দেখা যাক আমাদের ফন্টটা পেয়েছে কিনা। দেখুন আমাদের ফন্টটা পেয়েছে, সেই বোল্ড ফন্টটা পেয়েছে। আমরা কি করতে পারি, এখানে যদি ফন্ট ওয়েট 700 না দিয়ে 300 দিই তো কি হবে, দেখুন আমাদের ফন্টটা পেয়েছে। সব থেকে ভালো হয় আপনি যদি ফন্ট ওয়েট এখানে আমরা যেটা মুছে দিয়েছিলাম ডিফাইনও করে দিতে পারেন 300, এটা 700, অর্থাৎ কোনটা কোন ওয়েটে আছে। সো এটা যখন করবেন তখন দেখুন আমরা ফন্ট ওয়েটটা যখন ডিফাইন করলাম তখন এখানে ফন্ট ওয়েট যখন 300 কল করলাম, এখানে ফন্ট ওয়েট 300 আছে। অর্থাৎ আমি যে অসওয়াল্ড কল করলাম, কিন্তু যখনই ফন্ট ওয়েট 300 কল করলাম তখন এই অসওয়াল্ড বা এই অসওয়াল্ড না পেয়ে এই অসওয়াল্ডটা পেলো। আমি যখন এটাকে 400 কল করব, একই ফন্ট নেমে আমি যখন এটাকে 400 কল করব, তখন এখানে দেখুন আমাদের নর্মালটা পাবে, এবং বোল্ড কল করলে অর্থাৎ 700 যদি আমি কল করি, 700 কল করলে আমাদের এখানে 700 যেটা বোল্ড সেটা পাবে। আমরা ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখতে পারি, দেখুন অসওয়াল্ড নাম এসছে, কিন্তু আমরা যদি এই অসওয়াল্ডটাকে চেঞ্জ করে দেই, কাস্টম ফন্ট নাম দিলাম, দেখুন আমরা কাস্টম ফন্ট যখনই নাম দিলাম তখন কিন্তু আমাদের এখানে নামটা আসবে কাস্টম ফন্ট, আমাদের কিন্তু ওই ফন্টের নামটা আর আসবে না। সো এইভাবে আপনি যখন নিজের সার্ভারে ফন্টটা রাখবেন তখন এইভাবে ফন্ট ফেসের মাধ্যমে ফন্টটা চিনিয়ে দিতে পারেন এবং এইভাবে আপনার কাস্টম নাম সেট করতে পারেন। সো আমরা ফন্ট ফেসটা শিখে ফেললাম। এবারে আমরা দেখব কি করে ফন্ট অসামটা ইউজ করতে হয়। সো ফন্ট অসাম ইউজ করার সিস্টেমটা হলো, আপনাকে প্রথমে ফন্ট অসামটা নামাতে হবে। আমরা ফন্ট অসামটা একটু দেখি। ফন্ট অসামে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা যে ফোল্ডারটা পাবেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে, দেখুন এই যে দেখুন আমার ফন্ট অসাম অনেকগুলো ডাউনলোড করা আছে, 4.5.0। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এই ফন্ট অসামের ভিতর থেকে আমাদের এই ফন্ট অসামটা প্রথমে আমাদের জাস্ট সিএসএস আর ফন্টটা হলেই হচ্ছে। আমরা আমাদের এই সিএসএস এর ভিতরে এই যে দেখুন দুটো ফাইল, দুটো একই ফাইল, আপনি যে কোনো একটা নিতে পারেন। আমরা কাজের সুবিধার্থে মিনটা নেব, fontawesome.min.css। আমরা এই fontawesome.min.css আমাদের যে ফোল্ডার আছে, আমাদের এখানে সিএসএস ফোল্ডার নেই, তো সিএসএস ফোল্ডার করতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে দুটো ফোল্ডারই কপি করে নিতে পারেন। কপি করে নিলাম এবং আমাদের এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট হয়ে গেল। ফন্ট দেখুন আমাদের ফন্ট অসামের ফাইল, ফন্ট ফোল্ডারের ফাইলগুলো চলে আসলো এবং আমাদের এখানে যে সিএসএস আছে সিএসএস এর ভিতরে দুটোই চলে আসলো, দুটো একই ফাইল, আমি আগেই বলেছি। সো আমরা ফন্ট অসামটা হচ্ছে বড় ফাইল এবং এটা একটু ছোট। দেখুন এটার প্রপার্টিজ এখানে দেখবেন 32.4 এবং এটার প্রপার্টিজ 26.8। সো এটা লোড নিতে একটু কম সময় লাগবে, তাই আমরা এটা ডিলিট করে দিতে পারি। এই fontawesome.min.css আপনি কি করতে পারেন, আপনার যে আমরা লিঙ্ক সিএসএস এর মাধ্যমে এখান থেকে href-এর মাধ্যমে এখান থেকে চিনিয়ে দিতে পারি। আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে fontawesome
ডট মিন ডট সিএসএস, এখান থেকে আমরা সিএসএসটা লিঙ্ক করে দেব শুধুমাত্র। এরপরে আমরা কি করব, ফন্ট আউসামের বিভিন্ন আইকন আছে, যে আইকনগুলো আমরা এখানে গিয়ে পাবো, অল আইকনসে গিয়ে দেখুন, আমরা ফেসবুকটা সার্চ দিই, দেখুন ফেসবুক। এই ফেসবুকে যখন আমরা ক্লিক করব, এখানে একটা কোড দিয়ে দিবে, জাস্ট আমাদের সেই কোডটা নিয়ে পেস্ট করলেই হবে। এই যে এরিয়াল হিডেন ট্রু আই ইকুয়াল টু, এই যে কোডটা, এই কোডটা কপি করে আমরা আমাদের যে কোনো, এই যে যেমন এখানে ডিভ আছে, আমি এই ডিভ লেখাটা সরিয়ে দিয়ে আমি পেস্ট করলাম। এরপরে আমার ওয়েবসাইট যদি আমি রিফ্রেশ করি, দেখুন এখানে এফ চলে আসছে, অর্থাৎ এই যে এফটা এসছে এটা ফন্ট আউসামের আইকন। আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, কারণ এফটা আসলে টেক্সটের মতো, টুইটার, আমরা নর্মালি যেটা করতে পারি, আমার এখানে মুখস্থ আছে তাই টুইটার লিখে দিলাম, এরিয়াল হিডেন ইকুয়াল টু ট্রু, এটা অপশনাল, এটা দরকার নেই। দেখুন টুইটারের আইকন এসছে, অর্থাৎ ফন্ট আউসামটা আমরা ইউজ করতে পারছি। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, ফন্ট আউসাম থেকে ফন্টস ফোল্ডার এবং সিএসএস ফোল্ডারটা কপি করে আমাদের ফন্ট আউসাম ডট মিন ডট সিএসএসটা রাখবো, ফন্ট আউসাম ডট সিএসএসটা মুছে দিয়ে ফন্ট আউসাম ডট মিন ডট সিএসএসটা লিঙ্ক করব এবং ইউজ করব। আমরা অন্য একটাভাবে এটা করতে পারি, সেটা হচ্ছে এইখানে লিঙ্ক না করে আমরা যেটা করতে পারি, আমরা যেমন এর আগে ইম্পোর্ট করেছিলাম ঠিক সেই একইভাবে এখানেও ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট এর মাধ্যমে ইউআরএল এর মাধ্যমে আমরা এটা লিঙ্ক করে দিতে পারি। আমরা ইউআরএল এর মাধ্যমে লিঙ্ক করে দিলাম, আমরা ইচ্ছা করলে এটা রাখতেও পারি, নাও রাখতে পারি। দেখুন একই কথা, অর্থাৎ এভাবেও অর্থাৎ আমাদের সিএসএসটা আমরা আমাদের মেইন সিএসএস ফাইলে লিঙ্ক করে দিতে পারি, আমাদের স্টাইল শিটে লিঙ্ক করে দিতে পারি, এভাবেও আমরা ফন্ট আউসামটা পাইয়ে দিতে পারি। এখন আপনাদের একটু কনফিউশন দূর করার জন্য আমি এই টোটাল কোডটা মুছে দিলাম এখান থেকে, যেহেতু এটা একটু কনফিউজিং। আমরা লিঙ্ক সিএসএস করলাম এবং আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলের ভিতরে আমরা এই কোডটুকু পেস্ট করলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখুন, সো আমরা এভাবেই ইউজ করব। আমাদের এক্সটার্নাল যে সিএসএস আছে, এই এক্সটার্নাল সিএসএসে আমরা এই কোডটা পেস্ট করব। দেখুন ঠিক সবার উপরে আমি ইম্পোর্ট করেছি, সো এইভাবে আমরা ফন্ট আউসামটা ইম্পোর্ট করতে পারি। এরপরে আমরা আজকে আরও যেটা দেখব সেটা হলো আমাদের অ্যানিমেট ডট সিএসএসটা দিয়ে আমরা কি করতে পারি সেটা আমরা দেখব। অ্যানিমেট ডট সিএসএসটা আমাদের বিভিন্ন টেক্সটকে অথবা বিভিন্ন সেকশনকে অ্যানিমেট করার জন্য, আপনার এখানে অ্যানিমেট ডট সিএসএস লিখে যদি সার্চ দেন আপনাদের ব্রাউজারে, অ্যানিমেট ডট সিএসএস ফোল্ডারে গিয়ে দেখুন ডাউনলোড অ্যানিমেট ডট সিএসএস। আপনারা যখন অ্যানিমেট ডট সিএসএস ডাউনলোড করবেন, তখন আপনাদের সেই অ্যানিমেট ডট সিএসএস এর ভিতর থেকে জাস্ট অ্যানিমেট ডট মিন ডট সিএসএস ফাইলটা নিতে হবে, আর কিচ্ছু নিতে হবে না। একটা জিপ ফোল্ডার পাবেন, আমার যদি ডাউনলোড করা থাকে, এই যে অ্যানিমেট ডট সিএসএস মাস্টার, এরকম একটা ফোল্ডার পাবেন এবং এর ভিতর থেকে জাস্ট সোর্সে গিয়ে, সোর্সে না, এখানে দেখুন অ্যানিমেট ডট মিন ডট সিএসএস, এই ফাইলটা কপি করবেন। কপি করে আমাদের যে সিএসএস ফোল্ডার সেখানে আমরা রাখলাম। এই ফাইলটাও ঠিক একইভাবে আপনি এখান থেকে কপি করতে পারেন এবং কপি করে সিএসএস ফোল্ডারের ভিতরে অ্যানিমেট ডট মিন ডট সিএসএস জাস্ট লোড দিতে পারেন। লোড দিলেই হবে এবং আপনাকে যেটা করতে হবে সেটা, এখানে দেখুন বাউন্স আছে, কি লেখা আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনি এখান থেকে স্টাইল দেখলেন, যেমন ফ্ল্যাশ, বাউন্স, পালস, রাবল ব্যান্ড, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। যেমন আমরা যদি পালসটা নিই, তো
আমরা কি করব, আমাদের লিঙ্ক করা হয়ে গেল, animate.min.css হয়ে গেল। আমাদের দুটো কাজ করতে হবে, আমরা যাকে অ্যানিমেট করব, ধরুন আমরা অ্যানিমেট করতে চাচ্ছি এই মুহূর্তে ইউএলকে। সো ইউএলকে আমাদের একটা ক্লাস দিতে হবে, যাকেই অ্যানিমেট করতে চাই তাকে একটা ক্লাস দিতে হবে। ক্লাস দিয়ে তার ভিতরে একটা ক্লাস অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে অ্যানিমেটেড, এবং স্পেস দিয়ে অ্যানিমেটেড ক্লাসটা অবশ্যই নিতে হবে, এবং স্পেস দিয়ে আপনি এখানে যে লেখাটা আছে এই animate.min.css এ, এই যে শেক লেখাটা আছে এক্স্যাক্ট যেভাবে আছে, যদি রাবার ব্যান্ড নেন এই বিটা বড় হাতের হবে। সো শেক আছে, আমরা এই শেকটা লিখে দেব। আমরা যখনই শেকটা লিখে দেব, আমাদের ফাইলটা যখন রিফ্রেশ করব, দেখুন আমাদের ফাইলটা শেক হয়েছে। আচ্ছা, আমরা যদি শেক বদলে পালস যদি দিই, দেখুন আমাদের একটু বড় ছোট হয়েছে। সো আমরা শেকটা ইউজ করি, কিন্তু এই অ্যানিমেট ক্লাসটা না দিলে এই কোডটা কাজ করবে না। দেখুন অ্যানিমেট কোডটা না দিলে, অ্যানিমেটেডটা না দিলে আমাদের কোডটা কাজ করবে না। আরও একটা ব্যাপার হচ্ছে, আপনারা যখনই কোনো কিছু ইন্টিগ্রেট করবেন, এটা যেমন আমরা এই সিএসএসটা ইন্টিগ্রেট করলাম, আপনার এই এর গিটহাব ফাইল যদি থাকে, সো গিটহাবে যেয়ে দেখবেন আপনার টোটাল ডকুমেন্টেশন পেয়ে যাবেন। যেখানেই যান না কেন, আপনি যা কিছু ইউজ করেন না কেন, আপনি অলওয়েজ ডকুমেন্টেশনটা পড়ে নেবেন যাতে আপনাদের সুবিধা হয়। দেখুন এভাবেও ইউজ করা যায়, অর্থাৎ লিঙ্ক এর মাধ্যমে ইউজ করা যায়। আমি আপনাকে দেখিয়েছি কি করে সিএসএস এ ইম্পোর্টের মাধ্যমে করবেন। আপনি যদি ইম্পোর্টে করতে না চান, আপনি এখানে লিঙ্ক করে ঠিক এই লিঙ্কের মতো একটা এক্সট্রা লিঙ্ক নিয়েও আপনি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। সো এখানে দেখুন একটা ক্লাস আছে ইনফিনিট ক্লাসটা দিলে কি হবে, আপনার এই যে কোডটা আনলিমিটেড টাইম অ্যানিমেশন হতে থাকবে। দেখুন আমি যদি এটা রিফ্রেশ দিই, আমার অ্যানিমেশন হয়ে যাচ্ছে, এটা কখনো থামবে না। এর কারণ কি, আমি ইনফিনিট দিয়েছি, অর্থাৎ আমার রিপিট আনলিমিটেড। সো ইনফিনিট যখনই দিয়েছি তখন শেকটা এতবার হচ্ছে, এবারে রিফ্রেশ করলে একবারই শেক হবে, যেহেতু আমি ইনফিনিট তুলে দিয়েছি। সো আশা করি আমাদের আজকের ক্লাসের এই সেকশনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কি করে এগুলো করতে হয়। এই ব্যবহারগুলো আমরা অলরেডি করে ফেলেছি এবং আমার মনে হয় আপনাদের এটা উপকারে আসবে। আমি আরেকটু আজকের ক্লাসে দেখাতে চাই, সেটা হলো ন্যাব আমরা কি করে তৈরি করব। সো ন্যাব তৈরি করার আগে আমরা আরেকটা জিনিস আমাদের দেখানো উচিত বোধ হয়, সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারলাম ফন্ট অসাম, কিন্তু আমি যদি এই ফন্ট অসামটা যদি আমার বিফোর আফটার ইউজ করতে চাই, তো কি করে করব। বিফোর আফটার ইউজ করতে চাইলে আমরা যেমন ULLIA এর আফটার ইউজ করব, ULLIA আফটার ইউজ করব। এই কন্টেন্টের ভিতরে আমাদের ফন্ট অসামের কোড দিতে হবে। আমরা একটু ফন্ট অসামে যাই, আমি এটা দেখাতে ভুলে গিয়েছি। সো আমরা টুইটার নিয়ে কাজ করছিলাম। টুইটারে দেখুন আমরা যখন ক্লিক করলাম, ইউনিকোড F099 এই কোডটাকে আমরা কপি করলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কোডটা লিখলাম, এবং অবশ্যই ফন্ট ফ্যামিলি ফন্ট অসাম দিতে হবে। এটা যখন দেব আমরা তখন দেখতে পাবো আমরা এখান থেকে ট্যাগগুলো তুলে দেই, বাদ বাকি ট্যাগগুলো এগুলো ফেলে দিই, ইউএলটা ফেলে দিই, আমাদের অ্যানিমেশন দরকার নেই, আমরা জাস্ট এই ট্যাগটা রাখি।
এখান থেকে আমরা কোডগুলো ফেলে দিই। আসলে আমরা আফটারে দিয়েছি ঠিকই, কিন্তু আফটারটা দিয়েছি মিডিয়া অলের ভিতরে, আমরা এই সব কোড ফেলে দিই। ULLI এর ভিতরে আফটারে আমরা এই কোডটা দিয়েছি। আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখুন টুইটার আইকনটা এসেছে আফটারে। সো আপনি যদি আপনার ফন্ট অসামের বিফোর আফটারে কোনো কোড ইউজ করতে চান, সো এই ইউনিকোড যে F099 বা এই টাইপের 4 ক্যারেক্টার কোড যেটা থাকবে সেটা ব্যাকস্ল্যাশের মাধ্যমে ঠিক এইভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে কোডটা লিখলেই হবে, এবং অবশ্যই ফন্ট ফ্যামিলি ফন্ট অসাম দিতে হবে। সো এবারে আমরা আমাদের এই সব কিছুই ফেলে দিই, শুধুমাত্র ফন্ট অসামটা রাখি, কারণ ফন্ট অসামটা আমাদের ন্যাপ তৈরিতে কাজে লাগবে। আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা একটা ন্যাপ তৈরি করতে যাচ্ছি। ULLI 4টা আমরা এলআই নিই, তার ভিতরে এ নিই এবং হ্যাশ দিই। আমরা আমাদের নাম দিই হোম, আওয়ার টিম, অ্যাবাউট আস, পোর্টফোলিও। সো আমরা যখন এরকম দিলাম তখন আমরা এই পেজটা ক্লোজ করব না, আমাদের ইউএলটা এরকম হলো। আমরা দেখুন, আমরা যখন ন্যাপ তৈরি করব তখন ইউএলটা অবশ্যই একটা ন্যাপের ভিতরে নেব, এটা সবসময় মাথায় রাখবেন, কারণ এটা HTML5 অনুযায়ী কোডিং করতে গেলে আপনার ন্যাপ ট্যাগের ভিতরে নিতে হবে। আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস মেইন ন্যাভ, আমরা মেইন ন্যাভ দিলাম। এবারে আমরা মেইন ন্যাভ দেওয়ার পরে আমরা এর CSS লিখব। আমরা CSSটা অন পেজ লিখি যাতে আমাদের সময়ের সাশ্রয় হয়। এখানে আমরা অর্থাৎ ডট মেইন ন্যাভ আমাদের ডট মেইন ন্যাভ, এটাকে আমরা উইথ, এটা ইমার্জেন্সি না, উইথ 100% দিলাম। এরপরে আমাদের যে ইউএলটা আছে, আমাদের কি হবে, প্রথমে আমরা মেইন ন্যাভ ইউএল উইথ, এটা যেহেতু ইমার্জেন্সি না আমি এটা মুছে দিলাম। ইউএলের লিস্ট স্টাইল আমরা লিস্ট স্টাইল নান করে দিই। আমরা যখন আমাদের লিস্ট স্টাইল নান করে দিলাম, আমাদের দাগটা চলে গেল। ইউএল মেইন ন্যাভ এর ভিতরে যতগুলো এ থাকবে, মেইন ন্যাভের ভিতরে যতগুলো এ থাকবে সবার টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। সো টেক্সট ডেকোরেশন নান করে দিলে আমাদের আন্ডারলাইনগুলো চলে যাবে। আপনি ইচ্ছা করলে কালার ব্ল্যাক দিতে পারেন, অথবা এটাকে যদি একটু চেনাতে চান ভালো করে, মেইন ন্যাভ ULLI এভাবে লিখতে পারি, একই কথা। মেইন ন্যাভ ULLI এর হোভার করলে আমাদের কালার ব্ল্যাক থেকে রেড হবে। যখন আমি হোভার করব, অর্থাৎ আমাদের এর উপরে হোভার করলে কালার ব্ল্যাক থেকে রেড হলো। আমাদের ফন্ট ওয়েটটা বোল্ড করে দিই, ফন্ট ওয়েটটা বোল্ড করে দিলে আমাদের লেখাগুলো একটু মোটা হবে, এখন বুঝতে সুবিধা হচ্ছে। এরপরে আমাদের এলআইগুলোকে, আমাদের মেইন ন্যাভের ভিতরে যে এলআইগুলো আছে, মেইন ন্যাভ ULLI, সেগুলোকে আমরা ফ্লোট লেফট করে দিলাম।
আমাদের ফ্লোট লেফট করলে যেটা হবে দেখুন পাশাপাশি চলে আসছে। আমাদের এই এলআইগুলোকে স্পেস দিব, একটা থেকে আরেকটার স্পেস হবে। সো আমরা সেই প্যাডিং দিতে পারি, প্যাডিংটা এলআইতেও দিতে পারি, এতেও দিতে পারি, আমাদের ইচ্ছা। সো আমরা যেটা করতে পারি, আমরা ধরুন আমরা প্যাডিংটা এলআইতে ইউজ করব, অথবা মার্জিন ইউজ করতে পারি। মার্জিন উপরে নিচে 0, ডানে বামে 5 পিক্সেল ইউজ করলাম। আমাদের একটু ফাঁকা হলো। আমাদের এই পর্যন্ত মেনু চমৎকারভাবে তৈরি হয়েছে। এরপরে আমরা কি করব, আমাদের সিএসএসে আমাদের যেমন ড্রপ ডাউন মেনু থাকে, ঠিক সেরকম একটা ড্রপ ডাউন মেনু করতে গেলে কি করতে হবে, এই যে এলআইয়ের ভিতরে এর বাইরে আমি ইউএল নিলাম, ইউএলের ভিতরে 3টা এলআই নিলাম, 3টা এলআইয়ের ভিতরে এ নিলাম, href হ্যাশ দিয়ে। সো এখন এটা যখন করলাম তখন দেখুন কি হলো, সরি আমার এখনো এর ভিতরে কোনো লেখা দেয়নি, যেমন পোর্টফোলিও, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আমরা ওয়েব ডেভেলপমেন্ট করলাম, রিফ্রেশ দিলে দেখুন এটা সাইডে চলে এসেছে। সাইডে চলে আসার কারণ কি, আমরা আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাই, এই এলআইটাকে উপরের এলআইয়ের উপরে নিয়ে যাই, অর্থাৎ পোর্টফোলিওটা অ্যাবাউট আসের উপরে নিয়ে গেলাম। দেখুন পোর্টফোলিওর এই 3টা অপশন এইখানে একটা গ্যাপ তৈরি করেছে। কারণ কি, কারণ এই ইউএলের পজিশনটা অ্যাবসোলুট করা নেই। সো আমরা কি করব, আমরা ইউএলের পজিশন অ্যাবসোলুট করব। সো কী করে করব, মেইন ন্যাভ ইউএল পজিশন অ্যাবসোলুট। সো এখন ব্যাপার হচ্ছে, আমরা যখন মেইন ন্যাভ ইউএলকে পজিশন অ্যাবসোলুট করব, তখন মেইন ন্যাভের প্রত্যেকটা ইউএলকে পাবে, অর্থাৎ এই ইউএলকেও পাবে, এই ইউএলকেও পাবে। সো আমি যদি শুধু এই ইউএল বোঝাতে চাই, তো আমরা বলবো মেইন ন্যাভের এলআই এর ভিতরে যে ইউএল আছে, তখন এই এলআই এর ভিতরের ইউএল, অথবা বলতে পারি মেইন ন্যাভ তার ইউএল তার এলআই তার ইউএল, এভাবে বলতে পারি। সো আপনি যেভাবেই বলেন না কেন, সো মেইন ন্যাভ ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে ইউএল, তার পজিশনটা আমরা অ্যাবসোলুট করে দিলাম। সো এখন দেখুন পজিশনটা অ্যাবসোলুট হয়ে গেল, এবং এটা এখান থেকে শুরু হয়েছে। সো আমরা কি করব, আমাদের যে এই ইউএলের যে প্যারেন্ট এলআই আছে, অর্থাৎ এই এলআই এর পজিশনটা রিলেটিভ করে দেব, পজিশন রিলেটিভ করে দেব, এবং এই মেইন ন্যাভ ইউএল এলআই এর লেফট 0 করে দেব, এবং টপ 0 করে দেব। আমরা যখনই টপ 0 করে দিলাম, দেখুন আমরা যদি শুধু লেফট 0 করি, দেখুন আমাদের এখানে চলে আসছে, এইখানটাতে চলে আসছে, এবং এরপরে দেখুন আমাদের মেইন ন্যাভ ইউএল এলআই পজিশন অ্যাবসোলুট করে দিলাম। এরপরে মেইন ন্যাভ ইউএল এলআই এর ভিতরে এখনও পর্যন্ত এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো এখনও ফ্লোট লেফট আছে। ইউএল এলআই এ, আমরা আবার কপি করি, ইউএল এলআই, অর্থাৎ আমাদের এই এলআইগুলোকে এখন আর বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ইউএল এর ভিতর এলআই, তার ভিতরে যে ইউএল, তার ভিতরে যে এলআই, এদের ফ্লোট নান করে দিলাম। আমরা ফ্লোট নান করে দিলাম, এখন এরা ফ্লোট অবস্থায় নেই। এবং এর সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে,
ফ্লোট নানের সাথে সাথে আমরা এই যে ইউএল এলআই, এই যে ইউএলটা আছে এটাকে ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক করে দেওয়ার ফলে কি হবে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ইউএল এর একটা প্যাডিং রয়েছে, দেখুন একটা প্যাডিং আছে। এই যে প্যাডিংটা আছে, আমরা ইউএলকে প্যাডিং অফ করতে ভুলে গিয়েছিলাম। মেইন nav ইউএল এর প্যাডিং 0, মার্জিন 0 করে দেই, কারণ ইউএল অলওয়েজ একটা প্যাডিং মার্জিন নেয়। এবারে দেখুন আমাদের এই যে এলআইটা ঠিক এই সাইড থেকে শুরু হয়েছে, ঠিক আপনার এই প্যারেন্ট এলআই যেখান থেকে আছে এই ইউএলটা ঠিক সেখান থেকে শুরু হয়েছে। ভিতরের এলআইগুলো একটা মার্জিন পাওয়ার কারণে সামান্য সরে গিয়েছে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই এলআইকে মার্জিন 0 করে দিতে পারি। দেখুন আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে, আমরা কিন্তু এই এলআই অর্থাৎ এই এলআইটাকে মার্জিন 0 করিনি, আমরা ইউএল এলআই এর ভিতরে যে ইউএল আছে তার যে এলআই আছে তার মার্জিন 0 করেছি। অর্থাৎ আমরা এই প্রথম লেভেলের এলআই এর মার্জিন 0 করিনি, আমরা মার্জিন 0 করলাম এই লেভেলের। সো এখন দেখুন একেবারে পাশাপাশি এসেছে। সো আপনার যদি ঠিক মতো বোঝাতে হয়, এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড হ্যাশ ইএফ একটু লাইট কালারের জন্য। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড এসেছে। এবং একটা ব্যাপার হচ্ছে আমাদের লেখাগুলো ভেঙে গিয়েছে, গ্রাফিক ডিজাইন লেখাটা ভেঙে গিয়েছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে হোয়াইট স্পেস নো র্যাপ ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের ভাঙবে না। যখন আমি হোয়াইট স্পেস নো র্যাপ ইউজ করলাম আমাদের মেনুটা আর ভাঙেনি, এটা আমরা বুঝতে পারলাম। একটু স্টাইল দিলে হয়তো এটা সুন্দর দেখাবে। যেমন আমরা যদি মেইন ন্যাপকে মনে করুন এলআই এর ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এলআই এর একটা প্যাডিং যদি আমরা ইউজ করি, যেমন এখানে প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল এবং ডানে বামে 10 পিক্সেল যদি এভাবে ইউজ করি, তো এখানে একটা স্পেস নেবে এবং তখন দেখতে সুন্দর লাগবে। আমরা আরও অনেক কাজ করতে পারি, যেমন মেইন ন্যাভের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা একটু অ্যাশ টাইপের। সো এখানে আমাদের মেইন ন্যাভের কেন আসেনি সেটা আমি বুঝিয়ে বলছি। মেইন ন্যাভের কোনো ব্যাকগ্রাউন্ড আসেনি, এর কারণ হচ্ছে ঠিক সেই আগের কারণ, আমরা যেটা বলেছিলাম ক্লিয়ার ফিক্স। সো আমাদের ক্লিয়ার ফিক্স কোডটা আমাদের যেহেতু করা নেই, এই জন্য মেইন ন্যাভটা ক্লিয়ার হয়নি। মেইন ন্যাভের ক্লিয়ার ফিক্স ইউজ করতে গেলে আমাদের সে মনে আছে নিশ্চয়ই, আমরা আবার করি ক্লিয়ার ফিক্স বিফোর, ক্লিয়ার ফিক্স আফটার, কন্টেন্ট ফাঁকা এবং ডিসপ্লে টেবিল। এবং আমাদের ক্লিয়ার ফিক্সের কোডটা যদি কপি করে পেস্ট করি, এখানে ক্লিয়ার বোথ করে দিলাম। এবং এই ক্লিয়ার ফিক্স কোডটা আমরা ইচ্ছা করলে মেইন ন্যাভের পাশে বসিয়ে দিতে পারি, আমাদের মেইন ন্যাভে পাশে বসিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের টোটাল কোডটা পাইনি কোনো একটা কারণে, খুব সম্ভবত ক্লিয়ার ফিক্সের আমাদের বিফোরটা পাইনি। এবারে বিফোরটা পেয়েছে, দেখুন
এখানে আরও একটা আমরা যেটা করতে পারি, আমরা প্যাডিং বাড়িয়ে দিতে পারি। সো আমরা সেটার ভিতরে আর গেলাম না, আমরা স্টাইল আপনারা নিজেরাই করতে পারবেন। আমি জাস্ট মেনু দেখাচ্ছি। আমাদের এই পর্যন্ত মেনু হলো, কিন্তু বাই ডিফল্ট এই মেনুটা দেখা যাবে না। এই মেনুটার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাশে যদি আর একটা মেনু নিয়ে আসি তো সেটা কেমন হয় সেটা আমরা একটু করে দেখি। অর্থাৎ আমাদের এখানে এই এলআই এর ভিতরে হয়তো আর একটা ড্রপ ডাউন হতে পারে এরকমভাবে, এভাবে আর একটা ইউএল, অর্থাৎ ওয়েব ডিজাইনের ভিতরে ইউএল এলআই ইন্টু 4, সরি দুটো দিই, ইউএল এলআই তার ভিতরে এ এইচরেফ এবং এখানে এইচটিএমএল সিএসএস ওয়ার্ডপ্রেস দিলাম। সো দেখুন এইচটিএমএল সিএসএস ঠিক এর নিচে আসলো, কিন্তু এই লেভেলটা আমাদের নর্মালি হবে ডান পাশে, অর্থাৎ এই ওয়েব ডিজাইনের ডান পাশে। সো এই লেভেলটা কিন্তু ইউএল এলআই ইউএল এলআই ইউএল ইউএল এলআই ইউএল এলআই ইউএল, অর্থাৎ মেইন ন্যাভ ইউএল এলআই ইউএল এলআই। এটা যেমন আগেরটা ছিল কি দেখুন, সবার আগেরটা ছিল মেইন ন্যাভ ইউএল, পরেরটা হলো মেইন ন্যাভ ইউএল এলআই ইউএল, এবারটা হবে মেইন ন্যাভ ইউএল এলআই ইউএল এলআই ইউএল, মেইন ন্যাভ ইউএল এলআই ইউএল এলআই ইউএল। এবং এটা আমরা লেফট থেকে 100% ডানে সরাবো। আমরা লেফট এবং রাইট সম্পর্কে জানি, দেখুন 100% ডানে সরে গিয়েছে, কিন্তু ঠিক ওয়েব ডিজাইনের সোজা নেই। সো ওয়েব ডিজাইনের সোজা যদি আমার করতে হয় টপ 0 করে দিতে হবে। আমরা যখন টপ 0 করে দেব, দেখুন ঠিক এইটা সোজা এসেছে, ওয়েব ডিজাইনের সোজা এইচটিএমএল সিএসএস এবং ওয়ার্ডপ্রেস এসেছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে আমার এই মেনুগুলো এভাবে শো করলে হবে না, অর্থাৎ মাউস হোভার করলেই একমাত্র মেনুগুলো আসবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ইউএলকে ফ্লোট করে ডিসপ্লে নান করে দিতে হবে। দেখুন আমি যদি বলি ইউএল এলআই ইউএল, সো এই ইউএল যখনই আমি বলবো তখন এই ইউএলের প্রপার্টিজ এই ইউএলের উপরেও পড়বে, এই ইউএলের উপরেও পড়বে, কিন্তু এই ইউএলের প্রপার্টিজ কিন্তু এটার উপরে পড়বে না। সো আমরা যদি ডিসপ্লে নান করতে হয়, বাই ডিফল্ট এখানে ডিসপ্লে ব্লক দিয়েছিলাম, আমরা নান করে দিলাম, অর্থাৎ দেখুন এখন আর দেখা যাচ্ছে না। এখন আমাদের হোভারে আমাদের এটা শো করতে হবে। এখন হোভারে কি করে শো করতে হয় এটা আমরা এর উপরে হোভারে করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে এলআই এর উপরে হোভারে করব। কারণ কি? কারণ আমরা সিএসএস দিয়ে প্যারেন্টের মাধ্যমে চাইল্ডকে কন্ট্রোল করতে পারি। সো এর উপরে হোভার করলে ইউএল কিন্তু কন্ট্রোল হবে না। সো আমরা এলআই এর উপরে হোভার করে ইউএলকে কন্ট্রোল করব। এই জন্য আমরা এখানে যেটা করব, মেইন ন্যাভ ইউএল এলআই এ হোভার করলে আমাদের যেটা হবে ইউএল ডিসপ্লে ব্লক, অর্থাৎ আমরা আগে যে ডিসপ্লে ব্লকটা দিয়েছিলাম সেই ডিসপ্লে ব্লকটা এখানে দেব। সো এখানে ইউজ করলাম। এবারে দেখুন কি হয়, আমরা পোর্টফোলিওর উপরে হোভার করলে পুরোটা চলে আসছে, এই পরের ইউএলটাও চলে আসছে, কিন্তু পরের ইউএলটা আসার কথা না, কারণ পরের ইউএলটা আসবে যখন আমি এই ওয়েব ডিজাইনের উপর হোভার করব। সো আমরা একে বলে দিব যে তুমি তোমার আন্ডারে সব ইউএলকে হোভার করো না, তোমার ডিরেক্ট যে চিলড্রেন আছে, অর্থাৎ এই এলআইকে হোভার করলে এই ইউএলও হোভার হয়ে এই ইউএলও শো হচ্ছে। সো আমি বলবো যে তোমার এই ইউএল কিন্তু তোমার ডিরেক্ট চাইল্ড না, সো তোমার ডিরেক্ট চাইল্ড এই ইউএল, সো তুমি শুধুমাত্র তোমার ডিরেক্ট চাইল্ডকে শো করো। সো এটা বোঝানোর জন্য আমরা কি করব, এই হোভারের পরে এখানে একটা অ্যারো চিহ্ন দেব। যখনই আমরা এই অ্যারো চিহ্নটা দেব তখন দেখুন এখন কিন্তু আর এটা শো করছে না। এই জন্য এখন কি হচ্ছে, যখনই যে ইউএলের উপরে মাউস নিচ্ছি সেই ইউএলের উপর মাউস নিলে তার যে ডিরেক্ট চাইল্ড ইউএল আছে সেইটাকেই দেখা যাচ্ছে। সো আমরা জাস্ট এই যে এটা গ্রেটার দেন সাইন, এই গ্রেটার দেন সাইনের মাধ্যমে
ডিরেক্ট চিলড্রেনকে বোঝায়। সো আমরা ডিরেক্ট চিলড্রেনটাকে বুঝতে পারলাম এবং এটা আমাদের শো হয়ে গেল। এখন এখানে একটা খুব মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে আমার এই পোর্টফোলিওর আন্ডারে যে চিলড্রেন আছে এটা আমার কি করে আমরা বুঝতে পারবো, বা সিএসএস বাই ডাইনামিকলি কি করে এটা তৈরি করবে। আমাদের বেশিরভাগ সিএসএস যারা করে থাকেন, আমি তাদের সিএসএস কোড দেখেছি, তারা কি করেন, ঠিক এর ভিতরে এখানে একটা স্পেস দিয়ে আমাদের ফন্ট অসামে, যেমন আমরা যদি ফন্ট অসামের অ্যারো ডাউনটা সার্চ করি, একটু এখান থেকে আমরা সার্চ করে দেখি, আমাদের ডাউন একটা নিয়ে নিই। ধরুন আমরা যে কোনো একটা সিম্বল নিলাম, এই সিম্বলটা নিলাম অথবা এই সিম্বলটা নিলাম। আমরা কি করি, আমরা এইখান থেকে যে কোডটা আছে এই কোডটাকে কপি করি। এই কোডটাকে কপি করে আমাদের এখানে দিয়ে দিই। কিন্তু এটা সমস্যাটা হলো গিয়ে আপনি যতগুলো ড্রপ ডাউন থাকবে আপনাকে ম্যানুয়ালি এটা করতে হবে। একটা ড্রপ ডাউন দিয়ে দিলাম, অর্থাৎ এটার ভিতরে আছে, কিন্তু এটা আমরা ডাইনামিকলি কি করে করব, এখানে কিন্তু আমরা দেইনি, বাই ডিফল্ট তৈরি হয়নি। সো আমাদের এমনটা করতে হবে যে যার আন্ডারে আছে তার ওখানেই বাই ডিফল্ট এটা বসবে। সো সেটা আমি কি করে করব, আমি এখান থেকে এটা মুছে দিলাম। আমরা কি করব, আমরা LI এর যে এ আছে, LI এর যে এ আছে, LI এর এর যতগুলো আফটারে, LI এ আফটারে কন্টেন্ট নিব এবং কন্টেন্টের ভিতরে আমরা আমাদের এই যে অ্যারোটা আছে, আমাদের এই অ্যারোর ইউনিকোডটা নেব, অর্থাৎ F078 ইউনিকোডটা ব্যাকস্ল্যাশ দিয়ে পেস্ট করে দেব। ফন্ট ফ্যামিলি ফন্ট অসাম লিখে দিতে হবে। এবারে দেখুন কি হলো, আমাদের প্রত্যেকটার পাশে আসলো। আমরা এটা ঠিক করব, আগে আমরা একটু স্টাইল করে নিই। আমরা ফন্ট সাইজটা একটু ছোট করি, 10 পিক্সেল করে দিলাম। সো আমাদের এইটা একটু ছোট হলো, আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 5 পিক্সেল, 0.005 পিক্সেল, অর্থাৎ বামে 5 পিক্সেল, 5 পিক্সেল না, আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, বাম পাশে 10 পিক্সেল দিয়ে দিলাম। সো আমাদের একটু ফাঁকা হলো, এই পাশে একটু ফাঁকা হলো ড্রপ ডাউনটার জন্য। অথবা আমরা আসলে ডান পাশে না, আমরা এটা বাম পাশে না ডান পাশে দিতে পারি প্যাডিংটা, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। এরকম থাকলো। এখন প্রত্যেকটার নিচে চলে এসছে। সো এটা আমরা বাদ দিব কি করে, এটাই হচ্ছে আমরা যে অনলি চাইল্ড শিখিয়েছিলাম, সেই অনলি চাইল্ডের সিস্টেমটা এখানে। আমরা কি করব, এখান থেকে ULLI অনলি চাইল্ডে যে কন্টেন্টটা আছে সেখানে কি করব, এই যে অর্থাৎ যেখানে শুধুমাত্র এ আছে, দেখুন যখনই আমি ড্রপ ডাউন করব তখন LI এর ভিতরে কিন্তু শুধু যেটাই ড্রপ ডাউন আছে সেটাই কিন্তু এ অনলি চাইল্ড না, ULও আছে, এবং যাদের অনলি চাইল্ড আছে তারা কিন্তু আর তাদের সাথে আর কিছু নেই। সো আমরা কি করব, অর্থাৎ অনলি চাইল্ড থাকলে তাদের কোনো কন্টেন্ট হবে না, বাদ বাকি সবগুলোই কন্টেন্ট হবে, অর্থাৎ যাদের চাইল্ড আছে কন্টেন্ট হবে। সো আমরা এখানে কি করলাম, অনলি চাইল্ডের ক্ষেত্রে কন্টেন্ট ফাঁকা করে দিলাম। এবার দেখি আমাদের কি হয়, আমাদের দেখুন কোনোটাই আসেনি, শুধুমাত্র অনলি চাইল্ডে এসছে। সো এখানে একটা ব্যাপার হচ্ছে, এই অ্যারোটা এই নিচের দিকে হয়েছে, আমরা ইচ্ছা করলে এই অ্যারোটা ডানেও দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের চিনিয়ে দিতে হবে মেইন ন্যাভ ULLI এ নয়,
সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে মেইন ন্যাভ ইউএল এলআই এ, যেহেতু ইউএল এর ভিতর যে এলআই তার এ না, ইউএল তার ভিতরে যে এলআই আছে তার এ, অর্থাৎ ইউএল এলআই এ। এখানে আমরা জাস্ট অ্যারোটা ডাউন না দিয়ে রাইট দিব। এখানে জাস্ট আমরা আমাদের এই প্রপার্টিসগুলো লাগবে না, যেহেতু আগেরটাতেই পাবে, এবং এটাও লাগবে না। জাস্ট আমরা যেখানে আইকনটা দিয়েছি অর্থাৎ এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে ডাউন নিয়েছি, আমরা লেফট না সরি রাইট কি করে নিতে পারি, এই যে এটা হচ্ছে রাইট, এই রাইটটা আমরা নিব এবং এর ইউনিকোড হচ্ছে F054। এটা যখন আমরা দিলাম তখন কি হলো, এটা দেখুন এখানে কিন্তু ডান পাশে আসছে অ্যারোটা। সো এটাই হচ্ছে আমাদের ব্যাপার, অর্থাৎ যেটাই আছে ঠিক সেটাই হবে। আমরা যদি এখন আমাদের ন্যাভ অলরেডি শেষ হয়ে গিয়েছে, আরেকবার বুঝে নিন, এটা হচ্ছে ইউএল এর ভিতরে যত এলআই আছে তার যে আছে, অর্থাৎ প্রত্যেকটা একেই ইউএল এর যে কোনো এলআই এর একে বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু ইউএল এর ভিতরে যে কোনো এলআই, এই এলআই এর এ বোঝাচ্ছে না, ইউএল এর ভিতর যে এলআই আছে তার ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে সেই এলআই এর একে বোঝাচ্ছে। সো দুটো আমরা আলাদা ডিফাইন করে দিলাম। আপনার একটু এখানকার স্টেপ মেইন ন্যাভ ইউএল এলআই এ, আমরা সেম জিনিসটা আমি বারবার বলছি, মেইন ন্যাভ ইউএল এলআই, আর একবার মেইন ন্যাভ ইউএল এলআই এ, ঠিক এইভাবে। সো আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আর একটা সেকশন করি, আমরা জাস্ট এই লাইনটুকুই কপি করে দিই, হয়তো আমার অর্থাৎ কোড কম লেখার জন্য আমি এটা করছি, কারণ একই কোড বারবার লিখতে হচ্ছে। কমার্স ইনফরমেটিভ। সো ওয়েব ডিজাইন দেখুন ওয়ার্ডপ্রেসের আন্ডারে আমি দিয়েছি, সো ওয়ার্ডপ্রেসে অটোমেটিক একটা অ্যারো এসছে। আমরা যেটা করতে পারি, আমাদের যে প্যাডিংটা ছিল প্যাডিংটা একটু বাড়িয়ে দিতে পারি, 5 পিক্সেল আছে, সো সরি 5 পিক্সেল না, আমাদের এখানে আমরা 0.10 পিক্সেল দিয়েছিলাম, আমরা দুই সাইডে দিতে পারি, তাহলে স্পেসটা একটু বেশি হবে। এবং যাদের নেই, অর্থাৎ যাদের অনলি চাইল্ড আছে, সেখানে আমরা প্যাডিংটা 0 করে দিই, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এবার দেখুন আমাদের ন্যাপটা তৈরি হয়ে গেল। আমাদের উপরে যে প্যাডিংটা রয়েছে এটা শুধুমাত্র বডির একটা মার্জিন রয়েছে, এই জন্য ফাঁকাটা দেখা যাচ্ছে। আমরা যদি আমাদের বডিটা এখানে নেওয়া নেই, আমরা যদি বডিতে মার্জিন 0 প্যাডিং থাকে না নর্মালি, তারপরে আমি দিচ্ছি, এবং বর্ডার 0 করে দেই, তাহলে এই ফাঁকাটা আর থাকবে না। এখন আমাদের মেনুটা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ।